ওই ছেলেটাকে দেখো, অনেকটা রণবীর কাপুরের মতো দেখতে না? শপিং মলে ঘুরতে ঘুরতে একটা ছেলেকে দেখিয়ে স্বামী অনিকেতকে কথাগুলো বলল ঋতিকা। হঠাৎ করে যেন বারুদে আগুন পড়ার মতো জ্বলে উঠল অনিকেত। খুব মজা লাগে না ছেলে দেখতে? আর কতদিন কতদিন এভাবে চালাবে? মানে, কি বলছো তুমি? অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে ঋতিকা। প্রায় 1 মাস হলো তাদের বিয়ে হয়েছে। এর মধ্যেই স্বামী অনিকেতের সঙ্গে খুব ভালো বোঝাপড়া হয়ে গেছে তার। অ্যারেঞ্জড ম্যারেজে দুজন দুজনকে বুঝতে একটু সময় লাগে, কিন্তু ঋতিকা সেদিক থেকে লাকি। অনিকেত তাকে ভীষণ বোঝে, মন খুলে তাকে সব কিছু বলতে পারে ঋতিকা। এর মধ্যে অনিকেতকে এরকম ব্যবহার করতে সে দেখেনি, বরং যতটা সম্ভব ভদ্র সংযত থাকার চেষ্টা করে সে। তাই হঠাৎ তার এই আচরণ বেশ অদ্ভুত লাগলো ঋতিকার কাছে। বাড়ি ফেরার পথে সারাক্ষণ চুপ করে থাকলো অনিকেত। কথাটা যে ক্ষণিকের আবেগে সে বলেনি, সেটা ঋতিকা ভালোই বুঝতে পারছে। যাই হোক, পরদিন সকালে আবার খুব সামান্য একটা ব্যাপার নিয়ে ঝগড়া শুরু করে দিল অনিকেত। কি হয়েছে তোমার? কাল থেকে এরকম করছো কেন? অফিসে কারো সঙ্গে কিছু হয়েছে? ঋতিকার কথার কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল অনিকেত। এরপর আবার কিছুদিন চুপচাপ থাকে অনিকেত। হঠাৎ একদিন অফিসের এক কলিগের পার্টি থেকে ফিরে কেমন যেন হিংস্র হয়ে ওঠেছে। পার্টিতে ছেলেদের সঙ্গে হেসে কথা বলার জন্য যা নয় তাই বলতে থাকে ঋতিকাকে। পুরুষ মানুষ দেখলেই তোমার জিভ দিয়ে জল গড়িয়ে পড়ে না? কতজনের সঙ্গে সম্পর্ক হয়েছে আজ পর্যন্ত? হিসেব আছে কি নেই? বিকৃত মুখে জিজ্ঞেস করল সে। হাঁ করে তার দিকে তাকিয়ে থাকলো ঋতিকা। তাহলে কি সে অনিকেতকে চিনতে ভুল করেছিল? এটাই কি আসল অনিকেত? মনে মনে খুব দুঃখ পেল সে। এসব কি বলছো তুমি? কি হয়েছে তোমার? এর আগেও তো পার্টিতে গিয়ে তুমি সবার সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছো। আমিও স্বাভাবিকভাবে সবার সঙ্গে কথা বলেছি, তখন তো তোমার কোনো প্রবলেম হয়নি। তাহলে আজ এরকম করছো কেন? হ্যাঁ, তখন তো তোমার আসল রূপটা কেমন জানতাম না। কি আসল রূপ জেনেছো তুমি? ক্ষেপে ওঠে ঋতিকা। অনিকেতের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায় সে। আজ তোমাকে বলতেই হবে, কি জেনেছো তুমি? আমার সঙ্গে হঠাৎ এত বাজে ব্যবহার করা শুরু করলে কেন? অনেক বাদানুবাদের পর ঋতিকা জানতে পারল মামাতো দিদির বর নিশীথ অনিকেতকে এসব বলেছে। হঠাৎ নিশীথ তাকে তুমি পেলে কোথায়? অবাক হয় ঋতিকা। কেন? তুমি ভেবেছিলে তোমার ওই সমস্ত কাণ্ড কারখানা আমি কোনোদিন জানতে পারবো না? কোন কাণ্ড কারখানা? ওই যে বিয়ের আগে একজনের সঙ্গে তোমার প্রেম ছিল, তুমি প্রেগন্যান্ট হয়ে গেছিলে, তখন সে তোমাকে ছেড়ে দেয়, তারপরও তুমি আরেকটা ছেলের সঙ্গে রিলেশনে জড়িয়ে পড়ো। আকাশ থেকে পড়ে ঋতিকা। হায় ভগবান, এসব কি বলেছে নিষিদ্ধা তার সম্পর্কে? সত্যি বলতে বাবা একেবারে পছন্দ করতো না বলে বিয়ের আগে ছেলেদের সঙ্গে সেভাবে কখনো মেশেই নি সে। কোনো বয়ফ্রেন্ডও ছিল না তার। সব মিথ্যে। নিষিদ্ধা তোমাকে মিথ্যে কথা বলেছে। নিষিদ্ধা যে তার ওপর ভালোই বদলা নিচ্ছে তা হাড়ে হাড়ে টের পায় ঋতিকা। 2 বছর আগের কথা মনে পড়ে যায় তার। মামাতো দিদি বনির বিয়ে ঠিক হয়েছে তখন। সেই সময় সে গেছে মামার বাড়ি বেড়াতে। বনি তখন নিশীথের প্রেমে পাগল। যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে, বাড়িতেও আসা যাওয়া শুরু করেছে নিশীথ। এরকম সময়ে একদিন সুন্দরী ঋতিকাকে দেখে নিশীথের মাথা ঘুরে যায়। ক্ষণিকের জন্য ঘরে ঋতিকাকে একা পেতেই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে সে। কি করছেন আপনি? আরে বাবা, আমার যে এত সুন্দরী একটা শালি আছে এটা তো আমি জানতাম না। সুন্দরী শালি থাকলেই বুঝি এরকম করতে হয়?
গম্ভীর হয়ে জিজ্ঞেস করেছিল ঋতিকা। তোমাকে আমার চাই ঋতিকা, প্লিজ। আমি কাউকে কিছু জানাবো না, শুধু আমার সঙ্গে যোগাযোগ রেখো তুমি। ছি নিশিতদা, আর কয়েকদিন পর বনিদির সঙ্গে আপনার বিয়ে। ও আপনাকে কত ভালোবাসে, বিশ্বাস করে। আর আপনি তো আমার জামাই বাবু, দাদার মতন। এসব কি বলছেন? জোর করে মুখে হাসি এনে বলেছিল ঋতিকা। তা সত্ত্বেও তার হাত ধরে তাকে কাছে টানার চেষ্টা করে নিশিত। সঙ্গে সঙ্গে বনি সেখানে চলে আসে, যদিও সে কিছু বুঝতে পারে না। পরে নিশিত চলে যেতেই বনিকে সব বলেছিল ঋতিকা। তুই এই ছেলেটাকে বিয়ে করিস না বনিদি, ছেলেটা ভালো নয়। কি, তোর এত বড় সাহস? তুই আমার হবু বরের সম্বন্ধে এরকম বলিস? জানিস ও কত ভালো ছেলে? চিৎকার করে বলে ওঠে বনি। আর কোনো কথা বলেনি ঋতিকা। বিয়েবাড়িতেও সে খেয়াল করেছে নিশিত যেন কেমন লোলুপ দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। গা গুলিয়ে উঠেছিল তার। বিয়ের কিছুদিন পর জানতে পেরেছিল বনি আর নিশিতের মধ্যে নাকি প্রায়ই ঝগড়া লাগে। দুজন দুজনকে ভীষণ অবিশ্বাস করে তারা। শুনেই সে বুঝেছিল হয়তো তার বলা কথাটা বনিকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। মনে মনে খানিকটা অপরাধবোধও হয়েছিল, কিন্তু সে তো খারাপ কিছু করেনি। আজ বুঝতে পারছে নিশিত তার ওপর প্রতিশোধ নিচ্ছে। অনিকেতকে সব কিছু জানায় সে। শুনে হেসে ওঠে সে। বাহ, ভালো গল্প বানাতে পারো তো তুমি। কি, আমি গল্প বানাচ্ছি? বিশ্বাস করো, সত্যিই এরকম হয়েছিল। আমি তোমাকে বিশ্বাস করি না, মুখের ওপর বলে দিয়ে বেরিয়ে যায় অনিকেত। বিছানায় পড়ে কাঁদতে থাকে ঋতিকা। অনিকেত তাকে এটুকু বিশ্বাস করতে পারছে না। বিয়ের পর থেকে এই 1 মাস অনিকেত কিভাবে তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে সেসব মনে পড়ে যায় তার। কত খুশি ছিল তারা দুজন। হঠাৎ কি হয়ে গেল, কি করবে কিছু ভেবে পায় না সে। বনিকে বললে সে হয়তো আরও ক্ষেপে যাবে। এমনিতেই তো সে সুখে নেই, তারপর এটা শুনলে তো তার দাম্পত্য জীবনটা আরও অশান্তিতে ভরে যাবে। না না, সেটা ঋতিকা কিছুতেই করবে না। ধীরে ধীরে ঋতিকা দেখল অনিকেত একেবারে পাল্টে গেল। খুব দরকার ছাড়া তার সঙ্গে আর কথা বলে না। বিছানায় অন্যদিকে ঘুরে শুয়ে থাকে। প্রতি রাতে ঋতিকা আশা করে সব কিছু ভুলে অনিকেত তাকে কাছে টেনে নেবে, কিন্তু সেরকম কিছুই হয় না। পাগলের মতো লাগতে থাকে ঋতিকার। কি করবে কিছুই বুঝে পায় না। রাহুল মজুমদারকে চিনতে তুমি? একদিন অফিস থেকে ফিরে হঠাৎ জিজ্ঞেস করে অনিকেত। কই না তো, আনমনা হয়ে উত্তর দেয় ঋতিকা। ভালো করে ভেবে বলো, সত্যিই চিনতে না? ও হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে বিয়ের সম্বন্ধ হয়েছিল ছেলেটার সঙ্গে। তারপর? তারপর আর কি, বিয়েটা আলটিমেটলি হয়নি। ছেলেটার বাবা ঠিকুজিতে খুব বিশ্বাস করে। ওর সঙ্গে আমার ঠিকুজি মেলেনি, তাই ওরাই না করে দিয়েছিল। কিন্তু তার মধ্যেই তুমি ছেলেটার সঙ্গে হোটেলে রাত কাটিয়ে ফেলেছিলে? মানে, কি উল্টোপাল্টা বলছো এসব? আমি ছেলেটার সঙ্গে রাত কাটিয়েছি? ঋতিকার মনে হচ্ছে বিস্ময়ে এবার তার চেতনা লোপ পাবে। 15ই জানুয়ারি সন্ধ্যায় তুমি রাহুলের সঙ্গে জেনিথ হোটেলে গিয়েছিলে? হ্যাঁ, সে তো ডিনার করতে। রাহুল আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল। দুবারই সম্মতিতেই আমরা দেখা করেছিলাম। অনিকেতের ঠোঁটে একটা ক্রূর হাসি খেলে গেল। হাসিটা যেন ঋতিকার সারা শরীরে জ্বালা ধরিয়ে দিল। তুমি চাইলে আমার মা বাবার সঙ্গে কথা বলে নিতে পারো এ ব্যাপারে। তার কোনো দরকার হবে না, আমার জন্য এটাই যথেষ্ট বলে একটা ফটো বার করে ঋতিকার দিকে ছুঁড়ে দিল সে। ফটোটা তুলে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল ঋতিকা। ফটোতে সে রাহুলকে জড়িয়ে ধরে কিস করছে। এটা কি করে সম্ভব?
ঋতিকার সারা শরীর উত্তেজনায় কাঁপতে শুরু করলো। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। ফটোটা যে তার সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে সেখান থেকে উঠে চলে গেল অনিকেত। সোফায় ধপ করে বসে পড়ল ঋতিকা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ফটোটা। হঠাৎ তার খেয়াল হলো এরকম ড্রেস তো তার কখনো ছিল না। তার মানে এটা নিশ্চয়ই ফটোশপ করা। অন্য কারো চেহারার ওপর তার মুখ বসিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে অনিকেতকে জানালো সে কথাটা, কিন্তু কোনো লাভ হলো না। এর কয়েকদিন পর বাধ্য হয়ে অনিকেতকে ছেড়ে চলে এলো ঋতিকা। এত অবিশ্বাস নিয়ে সে একসাথে থাকতে পারবে না। মনে মনে কষ্ট পায় অনিকেত। বড্ড বেশি ভালোবেসে ফেলেছিল সে ঋতিকাকে। কিন্তু নিশীথ যেসব প্রমাণ তাকে দেখাচ্ছে সেগুলো তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। অতীত সবারই থাকে, কিন্তু ঋতিকা তাকে মিথ্যে বলছে সেটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। নিশীথ এদিকে ধীরে ধীরে বন্ধুত্ব বাড়ায় অনিকেতের সঙ্গে। একাকী অনিকেতকে সঙ্গ দিতে একদিন তাকে নিজেদের ফ্ল্যাটে ডাকে সে। বনি বাড়িতে নেই। দুই বন্ধুতে মিলে ইচ্ছে মতো টাইম স্পেন্ড করব, ড্রিঙ্ক করব, চলে এসো ভাই। অনিচ্ছা সত্ত্বেও রাজি হয় অনিকেত। সন্ধেবেলা বাড়িতে বসে নিজের ল্যাপটপে নানা ডেটিং সাইট খুলে দেখাতে থাকে নিশীথ। অনিকেত যে চাইলে এসব থেকে লাইফে দারুণ মজা নিতে পারে এসব বুদ্ধিও দিতে থাকে সে। চলো এবার একটু ড্রিঙ্ক করি, পরে আবার দেখব। এই বলে সে যখন ল্যাপটপ বন্ধ করতে যাবে তখন হঠাৎ এক কোণের একটা ছবিতে চোখ আটকে গেল অনিকেতের। খুব ছোট হলেও চিনতে অসুবিধে হলো না তার। কলেজের নাটকে ইন্দিরা গান্ধী সেজেছিল ঋতিকা। এই ফটোটা সে আগে দেখেছে, তবে খুব খুঁটিয়ে না দেখলে সেটা যে ঋতিকা তা বোঝার উপায় নেই। এই ফটোটা নিশীথের ল্যাপটপে কি করছে? সঙ্গে সঙ্গে সে বলল, নিশীথদা, তুমি ড্রিঙ্ক রেডি করো, আমি একটু তোমার ল্যাপটপে আমার অফিসের মেলটা চেক করে নিই। আসলে মোবাইলে অফিসের মেলটা অনেক সময় খোলে না। ঠিক আছে, করে নাও বলে উঠে চলে গেল নিশীথ। সঙ্গে সঙ্গে ল্যাপটপে ফটোটা খুঁজতে শুরু করে দিল অনিকেত, কিন্তু কোথাও কিছু পেল না। অন্য অনেক ফটো থাকলেও ওই ফটোটা নেই। ঋতিকারও কোনো ফটো নেই। ল্যাপটপ বন্ধ করতে যাবে, হঠাৎ কি মনে করে ফটোশপ আছে দেখে তাতে ক্লিক করলো সে। সঙ্গে সঙ্গে ঋতিকা আর রাহুলের সেই ছবিটা চলে এলো। কি হলো মেল চেক করা? এখন রাখো তো, ড্রিঙ্ক নাও। নিশীথের গলা শুনেই চমকে সব ক্লোজ করে দিল অনিকেত। ল্যাপটপটা তার হাত থেকে নিয়ে নিল নিশীথ। অনিকেতের বুকের মধ্যে যেন হাজারটা ড্রাম বাজছে। তার মানে ঋতিকা ঠিক বলেছিল, ফটোশপে বানানো ছবি ছিল ওটা। শালিকে ফাঁসাতে এরকম নিচে কেউ নামতে পারে তা যেন বিশ্বাস করতেই পারছে না সে। আধ ঘন্টা পর শরীর খারাপ লাগছে বলে নিশীথের বাড়ি থেকে বেরিয়ে এলো সে। এদিকে রাত 10টার সময় কলিং বেল বেজে উঠতে খুব অবাক হয়ে গেল ঋতিকার বাড়ির সবাই। ঋতিকার বাবা দরজা খুলে দেখলেন বিধ্বস্ত চেহারায় অনিকেত দাঁড়িয়ে। ঋতিকার বাবা সরে দাঁড়াতেই হুড়মুড় করে ঘরে ঢুকে হতভম্ব ঋতিকার হাত ধরে টেনে নিয়ে ছাদে চলে গেল সে। আমাকে তুমি ক্ষমা করো ঋতু, আমি তোমাকে মিথ্যে সন্দেহ করেছিলাম, প্লিজ বাড়ি ফিরে চলো। ঋতিকার সামনে হাঁটু মুড়ে বসে দুহাত জোড়ো করে ক্ষমা চাইল অনিকেত। অনেক সাধ্য সাধনার পর রাগ ভাঙিয়ে পরদিন ঋতিকাকে নিয়ে বাড়ি ফিরে এলো সে। মনে মনে সে প্রতিজ্ঞা করল, ভালো করে যাচাই না করে জীবনে আর কখনো কাউকে বিশ্বাস করবে না।